রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তামিম, দর্শক, গুলশান ডিএনসিসি কাঁচা মার্কেটের আমরা কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে কাঁচা মার্কেটের আগুন, সেই আগুনের কাঁচা মার্কেটের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনাকে বলে রাখি সেটি হচ্ছে ভোর 5টার কিছু পরে, আজ ভোর 5টার কিছু পরে এই যে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং এখানে কিন্তু যে দোকানগুলো রয়েছে কাঁচা বাজারের বা কাঁচা মার্কেটের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু অধিকাংশই কিন্তু এখানে বন্ধ ছিল। খুব স্বাভাবিকভাবেই ভোরবেলায় এসে ব্যবসায়ীরা আসলে দোকান খুলে থাকেন, তার ঠিক আগ মুহূর্তে কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং এই যে আগুন, সেই আগুনের পরপরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা, সময়ের ব্যবধানে ফায়ার সার্ভিসের কর্মীরা, পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডের শতাধিক যে সদস্য, সেই সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানকার যে বিএনসিসি, সেই বিএনসিসির যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরাও কিন্তু এখানে এসে উদ্ধার যে তৎপরতা, সেটি আসলে তারা তৎপরতা চালাচ্ছেন। বলা হচ্ছে যে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোই কিন্তু এখানে এসে স্বতঃস্ফূর্তভাবে এবং সামগ্রিকভাবে যাতে করে এই ক্ষয়ক্ষতির কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কম হয় সে ব্যাপারে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমি একজন বিএনসিসির সদস্যর সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তারা আসলে কতজন সদস্য এখানে এসেছেন এবং তারা আসলে কি ধরনের কাজ এখানে করছেন। আমাদের তাজা কলেজ বিএনসিসি প্লাটুন থেকে আমরা একটা দল এসেছি, একটা কনজেন্ট এসেছি। ওইখান থেকে আমাদের সিও স্যারের নেতৃত্বে, রাফি বিন আব্দুল ওয়াহেদের নেতৃত্বে কাজ করছি এবং উদ্ধার অভিযানে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত আসলে কি কি পেয়েছেন এখানে ধরেন না, দোকানগুলোতে আগুন ধরছে, ওইগুলার যেই পোড়া জিনিসপত্র আছে ওইগুলো সরাচ্ছি এবং কি ভিতরে যে মানুষগুলো আছে ওইগুলোকে বার করছি। ভেতরের কি অবস্থা, আপনি ভেতরে কি পরিস্থিতি দেখেছেন? ভেতরের দোকানগুলো পুড়ে গেছে এবং আরো বিভিন্ন ধরনের আগুন লাগছে কিছুক্ষণ পরে। আর ফায়ার সার্ভিসের লোকেরা এগুলো নিয়ে হচ্ছে, আমরা তাদের কাজে সহায়তা করছি। কতজন সদস্য বিএনসিসির এখানে এখন পর্যন্ত এসেছে? এখানে আমাদের প্লাটুন থেকে 20 জন এসছে এবং অন্য প্লাটুন থেকে আসতেছে। অন্য প্লাটুন থেকে কতজন আসতেছে ওটা শিওর না, আমাদের প্লাটুন থেকে আমরা 20 জন আসছি। আচ্ছা, ধন্যবাদ। বিএনসিসির একজন সদস্যের সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে তাদের যে বেশ কয়েকটি প্লাটুন ইতিমধ্যেই এখানে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজে তারা আসলে অংশ নিয়েছেন এবং আরও কয়েকটি প্লাটুন এখানে এসে জড়ো হচ্ছেন। তো সব মিলিয়ে 2017 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু এখানে আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং সেখানে কিন্তু প্রায় কোটি কোটি টাকার এখানে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের হয়েছিল। এবং ঠিক 2 বছরের মাথায় অর্থাৎ 2019 সালের এই সময় এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2017 সালে আগুন লাগার পরে 2019 সালে এসে আবারও কিন্তু এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু আবারও যে এখানে আগুন ঘটনা ঘটেছে এবং যে অপূরণীয় ক্ষতি, সেই অপূরণীয় ক্ষতি ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি যে কাটিয়ে ওঠার চেষ্টা তারা করেছিলেন, সেই ক্ষতি তারা আসলে কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু আবারও আগুন লাগার ঘটনা ঘটলো এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন ফায়ার সার্ভিসের কর্মী 3 তলার উপরে, যেখানে আমরা বলেছিলাম যে 3 তলার উপরে একজন ফায়ার সার্ভিসের কর্মী, আসলে আমরা লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিসের কর্মী সেখানে উঠেছে এবং সেখানে আগুন নেই বলে তিনি জানাচ্ছেন। ইশারায় তিনি বলছেন যে আগুন নেই এবং এখানে যে ধোঁয়া, সেই ধোঁয়ার যে কুণ্ডলি, সেটি আসলে কিছুক্ষণ পরপর উঠে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে একজন কর্মী সেই 3 তলায় উঠেছেন এবং সেখান থেকে তিনি ইশারায় বলছেন যে ভেতরে আগুন নাই, তবে ভেতরে যে ধোঁয়া, সেই ধোঁয়া আসলে বলবৎ আছে এবং ধোঁয়ার যে কুণ্ডলি, সেটি আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে। দর্শক, আপনাদের বলে রাখি সেটি হচ্ছে যে গুলশান শপিং সেন্টার 5 তলা, এই শপিং সেন্টারে 3 তলা কিন্তু গোডাউন হিসেবে ব্যবহার হতো এবং বিভিন্ন ধরনের পণ্য, সেই পণ্য এখানে গুদামজাত করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে শিশু খাদ্য, অর্থাৎ শিশুর জন্য যে গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুড়ে আসলে ছাই হয়ে গিয়েছে কন্টেনারগুলো এবং সেখান থেকে কিন্তু কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছিলাম যে আগুনের যে ধোঁয়া, কিছুক্ষণ পরপরই তারা সেখান থেকে বের হচ্ছিল এবং সেখানে কিছুক্ষণ পরপরে ধোঁয়া বের হচ্ছিল এবং সেখানে পরবর্তীতে পানি ছিটানোর ফলে সেই ধোঁয়াটাও এখন আমরা লক্ষ্য করছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক
শপিং সেন্টারের যে নিচতলার বারান্দা রয়েছে সেই বারান্দায় বাংলাদেশ সেনাবাহিনীর 14 স্বতন্ত্র যে ইঞ্জিনিয়ারিং ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডের সদস্যরা এখানে মাইকিং করে বিভিন্ন ধরনের সচেতন করছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীদের, এবং তারা বলার চেষ্টা করছেন যে নিরাপদ স্থানে থেকে যে উদ্ধার তৎপরতা সেটি আসলে চালানোর জন্য তারা আসলে বলছেন, এবং সেফটি ফার্স্ট অর্থাৎ নিরাপত্তায় প্রথমেই নিরাপত্তার যে বিষয়টা সেটি আসলে তারা এখানে বারবার বলার চেষ্টা করছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসলে উপস্থিত রয়েছেন এবং ঘুরে ঘুরে দেখছেন যে আসলে আগুন লাগার কারণ এবং এখানে ক্ষয়ক্ষতির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যেটি সবচেয়ে ফায়ার সার্ভিস যেটি আমাদের তথ্য দেয় গণমাধ্যম কর্মীদের যে আগুন যে লাগার যে কারণ সেই আগুন লাগার কারণ আসলে তারা নিরূপণ করছেন, খতিয়ে দেখছেন যে আগুন কি কারণে আসলে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে বলা যায় যে গুলশান ডিএনসিসি মার্কেট, কাঁচা মার্কেটের যে টিন শেড একতলা মার্কেট, পাশের যে গুলশান শপিং সেন্টার 5তলা মার্কেট, সেই মার্কেটের দুটোতেই আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ অন্যান্য বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো একযোগে কাজ করছে সবাই মিলে। তো এই ছিল আমার হাতে সবশেষ গুলশান ডিএনসিসি মার্কেট থেকে। তামিম, এই মুহূর্তে ডিএনসিসি মার্কেটের পুড়ে যাওয়া অংশ অর্থাৎ কাঁচা বাজারের ভেতরে আমরা অবস্থান করছি। আমি একটু আমার সহকর্মীকে বলবো একটু আমরা ক্যামেরা ঘুরে যদি দেখাই, মার্কেটের ভেতরে সব কিছুই পুড়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় রেফ্রিজারেটর, যে রেফ্রিজারেটরের ভেতরে মাছ রাখা ছিল। এটা কাঁচা বাজার, সুতরাং মাছ মুরগি রাখা ছিল। অনেকেই চেষ্টা করছেন এই ধ্বংসাবশেষ থেকে রেফ্রিজারেটরের ভেতরে যেহেতু বরফ ছিল সেই বরফের ভেতরে যেসব অক্ষত সামগ্রী রয়েছে, মাছ মাংস, সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ মানুষের সব কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। সহায় সম্বল এই দোকানের উপর ভিত্তি করেই কিন্তু এক একটা পরিবার তারা জীবিকা নির্বাহ করত। সেই দোকানের সব কিছু যখন পুড়ে যায় তখন একটি দুর্বিষহ অবস্থা তৈরি হয়, সেটি দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তারপরও সাধারণ মানুষ চেষ্টা করছেন, দোকানদাররা তারা এই দোকানের ভেতরে যেসব সামগ্রী এখনও কিছুটা অক্ষত রয়েছে সেই অক্ষত সামগ্রী সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আমি এর আগেও বলেছি 2017 সালের কথা। 2017 সালের 3 জানুয়ারি অর্থাৎ 2 বছর আগে 2017 সালের 3 জানুয়ারি এরকম আগুন লেগেছিল। সেই আগুনেও কিন্তু এই ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারের অংশ পুড়ে ছাই হয়ে যায় ও কয়েক শত দোকান পুড়ে যায়। ঠিক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বড় একটি রেফ্রিজারেটর, যে রেফ্রিজারেটরের ভিতরে মুরগির মাংস ছিল, আস্ত মুরগি। সেই মুরগিগুলো জবাই করা মুরগি, যে মুরগিগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল, এগুলো বিক্রি করা হতো সাধারণ মানুষের কাছে। কিন্তু সেই মুরগিগুলো রেফ্রিজারেটরের ভিতরে ফ্রিজের মধ্যে বরফ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অনেক মুরগি পুড়ে গিয়েছে। এরকম অনেক মাছ মাংস অনেক কিছুই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যেসব মানুষ রয়েছেন সেই মানুষগুলো নিঃস্ব হয়ে গিয়েছেন। তারা কিন্তু হাহাকার, আমি এখানে এসে মানুষের হাহাকার শুনতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে। এখন আগুন একদমই নিয়ন্ত্রণে, আমরা কোথাও আগুন দেখতে পাচ্ছি না। তবে ধোঁয়ার কুণ্ডলী এখনও রয়েছে, সেই ধোঁয়ার মধ্যে থেকেও ফায়ার সার্ভিস কাজ করছেন যাতে এই সংকট মোকাবেলা সম্ভব হয়। একই সঙ্গে এখানে যেসব দোকান মালিক রয়েছেন, দোকান মালিক ছাড়া অন্য কেউ যাতে প্রবেশ করতে না পারে, অর্থাৎ যাদের সহায় সম্বল শেষ হয়ে গিয়েছে তাদের সামান্য যেটুকু এখনো অক্ষত রয়েছে সেই অক্ষত জিনিসটুকু যাতে দুর্বৃত্তরা না নিতে পারে সেই চেষ্টাও কিন্তু করা হচ্ছে। তবে আমরা শুরুর দিকে যেমনটা বলেছিলাম, এই যে দুর্যোগ, এই যে সংকট, এই সংকট মোকাবেলায় সব ধরনের
চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন সাধারণ মানুষ। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি রোভার স্কাউট এবং এর সদস্যরা, একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি এখানকার কিছু মেডিকেল টিমও দেখতে পেয়েছি, যারা হচ্ছে এই দুর্যোগ মোকাবেলায় যারা এগিয়ে এসেছেন, যারা ভেতরে ঢুকে বিভিন্ন লোহার পেরেক থেকে শুরু করে বিভিন্ন কারণে যারা আহত হয়েছেন সেই আহতদের চিকিৎসার ব্যবস্থাও হয়েছে। তবে একটা বিষয় না বললেই নয়, প্রতি বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাসাবাড়িতে আগুনের ঘটনা আমরা লক্ষ্য করি। এই আগুন পরবর্তী সময়ে কিন্তু আমরা মানে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় গভীর শোক ও সমবেদনার কথা শুনতে পাই। আমরা তদন্ত কমিটির গঠন দেখতে পাই, বিভিন্ন তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটির বিভিন্ন প্রতিবেদনও দেয়, কিন্তু সেই প্রতিবেদনের পরে যে সুপারিশ দেওয়া হয় সেই সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয় সেটি কিন্তু আমি জানি না, যে আমরা জানি না যে সেটি কতটুকু বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন হতো, তদন্ত রিপোর্টের পরে যে সুপারিশ দেওয়া হয় সেই সুপারিশ যদি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হতো তাহলে হয়তো এরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো না। আগুন যে লাগবে না সেটি কিন্তু শতভাগ বলা যায় না। আগুন যখন তখন যে কোনো অসতর্কতাভাবে, একই সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও কিন্তু আগুনের সূত্রপাত হতেই পারে। তবে সেই আগুন যে সব কিছু পুড়িয়ে ছাই করিয়ে দিবে, পুরো ছাই করে দিবে, সে বিষয়টি কিন্তু আসলে মানা যায় না। এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব শেষ যে পুড়ে যাওয়ার পরে যে ধ্বংসাবশেষ থেকে সামান্যতম যে জিনিসটুকু রক্ষা করা যায় সেই রক্ষার কাজটুকুই করছেন এখানকার যারা দোকান মালিক রয়েছেন, দোকান মালিকেরা। আর আমি বারবারই বলবো যে সকালে আমরা যখন এখানে এসেছি, আমি ঠিক 6:45টার দিকে এখানে এসে পৌঁছাই। আসার পর কিন্তু আমরা সাধারণ দোকানিদের হাহাকার শুনতে পেয়েছি, তাদের কান্নার। এখানকার পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকেই আছেন যারা বলেছেন তার একটাই দোকান ছিল, ওই একটা দোকানকে কেন্দ্র করেই তার পরিবার বেঁচে ছিল, এই দোকান থেকে তার জীবিকা নির্বাহ হতো। সেই দোকানটি যখন পুড়ে যায়, এবং মোট কথা সব থেকে অসহায়ত্ব ওইখানেই, যখন একটি মানুষের দোকান 2017 সালে একবার পুড়েছে, আবার 2019 সালে পুড়ল, অর্থাৎ দুইবার। এবং অনেকেই আছেন যাদের ব্যাংক থেকে ঋণ নেয়া, বিভিন্ন মাধ্যমে তারা ঋণ নিয়েছে, ঋণ নিয়ে তারা তাদের দোকান চালাতো, তারা আসলে কি করবেন, তারা কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন, সে বিষয়টি আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন এখানকার দোকানিরা। কিন্তু আমরা তো সেই উত্তর দেওয়ার কথা না, আমরা দেওয়ার কর্তৃপক্ষের কেউ না। তবে একটি বিষয় হচ্ছে, আমরা আশা করব সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে দোকানদারদের পাশেও দাঁড়াবেন। কারণ এখন আমরা যখন কোনো বাসা বাড়ি পুড়ে যেতে দেখি তখন মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করে। এখন এখানে যারা দোকান পুড়েছে তারা খোলা আকাশের নিচে বসবাস করবেন না, কিন্তু তারা যে বাসা বাড়িতে থাকে সেই বাসা বাড়ির ভাড়া, তাদের পরিবার পরিজন যারা রয়েছেন, যাদের সন্তান যারা লেখাপড়া করে, একই সঙ্গে তাদের পরিবারে যারা রয়েছেন, তারা কিন্তু এখন অসহায়ত্ব ছাড়া তাদের আর কিছুই করার নেই। সেই বিষয়টি কর্তৃপক্ষ দেখবেন বলে আমরা বিশ্বাস করি। এখানকার যারা দোকানি রয়েছেন তারা কিন্তু বারবারই এক কথা বলছেন, 2017 সালে যখন আগুন লেগেছিল তখন তারা তেমন কোনো সহায়তা পাননি বলে আমাদের কাছে তারা অভিযোগ করেছেন। অর্থাৎ এখন যখন এই ঘটনাটি ঘটলো, এখন যাতে মানুষ যারা কর্তৃপক্ষ রয়েছেন সংশ্লিষ্ট তারা তাদের পাশে এসে দাঁড়াবেন, এই বিষয়টি তারা কিন্তু বারবারই দাবি করছেন। তবে আরও একটি বিষয় আমি একটু না জানালেই নয়, সেটি হচ্ছে এই ডিএনসিসি মার্কেটের অবকাঠামোগত যে বিষয় রয়েছে, একই সঙ্গে অগ্নি নির্বাপনের যে যতটুকু সক্ষমতা থাকার কথা সেই সক্ষমতা ছিল না বলেই এখানকার দোকানিরা অভিযোগ করছেন। এবং যারা দোকানদার রয়েছেন তারা বলছেন কর্তৃপক্ষ সম্পূর্ণ ভাবে এই অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দেননি। একই সঙ্গে ফায়ার অগ্নি নির্বাপনের জন্য যেসব সরঞ্জাম থাকা উচিত সেই সরঞ্জামও ছিল না বলে তারা অভিযোগ করছেন। তবে এই অভিযোগের পাল্টাপাল্টি অভিযোগ আর কতদিন এমন অভিযোগ আমাদের শুনতে হবে। আমরা বিশ্বাস করি এই অভিযোগের পালা থেকে আমরা মুক্তি পাবো একদিন। সবাই কেউ কাউকে আর অভিযোগ করবেন না, আর এরকম অগ্নিকাণ্ডে মানুষের সর্বশান্ত হবেন না, এই বিষয়টি আমরা আশাবাদ করি। এখন এই মুহূর্তে যে অগ্নি নির্বাপনের কাজ শেষ, এই মুহূর্তে চলছে এখানকার যে পুড়ে যাওয়ার পর যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষের কথা আগুন আছে কিনা সেই
বিষয়টি খুঁজে দেখছেন যারা দমকল বাহিনী রয়েছেন, একই সঙ্গে উদ্ধারকর্মী যারা রয়েছেন তারা। এই মুহূর্তে এখন আমার কাছে ছিল সবশেষ এই তথ্য, এখন চলে যাচ্ছি স্টুডিওতে। গুলশান ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার বিভিন্ন দিক তুলে ধরছিলেন রিপোর্টার তোহা খান তামিম ও রাশেদ বাপ।